আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম। প্রতিদিনই আমি, প্রতিদিন বললে ভুল হবে, প্রায় দিনই আমি কিছু হোমিওপ্যাথি ডাক্তারবাবু বা গ্রামীণ হোমিওপ্যাথি যারা প্র্যাকটিস করেন তাদের কিছু আমি একটু হোমিওপ্যাথি সম্বন্ধে শেখানোর চেষ্টা করি প্রায়। তো আজকের ক্লাসটি আমি হার্ট বার্ন সম্বন্ধে দিয়েছি, অর্থাৎ বুক জ্বলা। বুক জ্বলা, হার্ট বার্ন। আস্তে আস্তে সবাই জয়েন করছেন, একটু লেটেই বোধহয় সব জয়েন করে ফেলছেন আমার মনে হচ্ছে। এত লেটে জয়েন করলে হবে না, 7টা থেকে স্টার্ট হয়েছিল। টাইমটা স্যার সন্ধ্যা, তাই তো অনেকের সঙ্গে হয়ে গেছে। ঠিক আছে, যাদের তাদের ব্যাপার। আচ্ছা, হার্ট বার্ন শুধু হোমিওপ্যাথি পড়লেই হবে না, হোমিওপ্যাথির সাথে কিছুটা প্র্যাকটিস অফ মেডিসিনও পড়তে হবে। তাই হার্ট বার্ন নিয়ে আজকে আমি বলবো। এর আরেকটা নাম হচ্ছে একালিশিয়া কার্ডিয়া। আমি একটা পিকচার এখানে দিয়েছি, শো করছি, সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই? ওকে। এই হার্ট বার্ন মানে গলা বুক জ্বলা। কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যখন রেট্রোস্টার্নাল, এই যে বুক, এই পজিশনে যে মোটা হাড়টা থাকে ঠিক বুকে, আপনাদের বোধহয় আমি দেখাতে পাচ্ছি, এই যে এই ওপরের দিকে যে হাড়টা থাকে, যদিও এটা ইসোফেগাসের সাইড, তার ঠিক পেছনের দিকে একটা হাড় থাকে মোটা, সেটাকে বলা হচ্ছে স্টারনাম। সেই স্টারনামের পেছনে আমাদের বুকটা মানে জলে, সেটাই বলা হচ্ছে মানে রেট্রোস্টার্নাল। রেট্রো কথা মানে হচ্ছে পেছন, বিহাইন্ড। কেন এটা হয় তার কারণটা হচ্ছে, এই পিকচারটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। সবার আগে হার্ট বার্ন পড়ার আগে বরঞ্চ আমি স্টমাকের একটুখানি অ্যানাটমিটা বলে দিই আপনাদের। স্টমাকটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, কালারফুল স্টমাক, যেটাতে পরিষ্কার লেখা আছে বডি, ফান্ডাস, আর এটা হচ্ছে পাইলোরাস পার্ট। এই যে নচ, নচ কথার মানে হচ্ছে একটি গর্ত বা খাদ, এটাকে নাম হচ্ছে কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচ কেন বলা হচ্ছে? ঠিক এর ওপরেই হার্টটা থাকে, অর্থাৎ কার্ডিয়াক পজিশনটা হচ্ছে এর ঠিক ওপরে, সেই জন্য হচ্ছে এটাকে কার্ডিয়াক নচ বলা হয়। এই জায়গাটা হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসের দুটো এন্ড আছে, একটা আপার এন্ড, একটা হচ্ছে লোয়ার এন্ড। এইটা হচ্ছে লোয়ার এন্ড, এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক এন্ড অফ ইসোফেগাস। ওই একইভাবে কার্ডিয়াক নচ যেমন বলা হয়েছে, তেমন কার্ডিয়াক এন্ড অফ ইসোফেগাস এটাকে বলা হয়, অর্থাৎ হার্টের নাম অনুসারে এটা হয়। ওপরের যে অংশটা সেটুকু ফান্ডাস বলা হয়। এই ফান্ডাসটা অ্যাকচুয়ালি একটা পার্ট যেখানে শুধু পরীক্ষা করে দেখা গেছে এখানে শুধু গ্যাস থাকে, গ্যাসে ফিল করা থাকে। এই জন্য যারা খুব জাঙ্ক ফুড বা যাদের খুব অ্যাসিড গ্যাস হয়, ওই ফান্ডাল এরিয়াটা তে গ্যাসের পরিমাণ যখন খুব বেশি বেড়ে যায়, তখন ঠিক এর ওপরে থাকে ডায়াফ্রাম। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক আমি পজিশনটা আপনাদের দেখিয়েছি পাশের পিকচারটাতে। এটা হচ্ছে ইসোফেগাস, স্টমাক, এটা হচ্ছে ডিওডিনাম, তারপর হচ্ছে জেজুনাম, ইলিয়াম, তারপর হচ্ছে এই লার্জ ইন্টেস্টিন, এরকম ভাবে উঠে চলে এসছে। এই যে জায়গাটা, অর্থাৎ যারা খুব জাঙ্ক ফুড খাচ্ছে বা গ্যাস অ্যাসিডিটি যখন সিভিয়ার হচ্ছে, ফান্ডাল এরিয়াটা আরো স্ফীত হয় বা ইনফ্লেশন হয়। ইনফ্লেশন হওয়ার ফলে ওপরে যে ডায়াফ্রামকে চাপ দেয়, ঠিক ডায়াফ্রামের ওই লেফট সাইডেই ওপরে থাকে হচ্ছে হার্ট, তাকে চাপ দেয়, তখন কার্ডিয়াক রিজিয়নে একটা পেন সেন্সেশন হয়। খুব গ্যাসে সেই জন্য বুকে ব্যথা করতে পারে, কিন্তু সেই পেনটা ওইখানেই ঘোরাফেরা করবে, সেটা কিন্তু লেফট সাইড দিয়ে এই বাঁ হাত দিয়ে নেমে আসবে না। যদি নেমে আসে তাহলে সেটা কার্ডিয়াক অরিজিন, অর্থাৎ হার্টের ব্যথা বা অ্যাঞ্জাইনা ব্যথা ওখান দিক দিয়ে নামছে। যদি না নামে, যদি ফিক্স থাকে এই অঞ্চলের মধ্যে, বুকের মধ্যে, তাহলে জানবেন ওটা স্টমাকের থেকে ওই ব্যথাটা হওয়ার চান্স অনেক বেশি। এছাড়াও হতে পারে লাঙের থেকে প্লুরিসি আসতে পারে, প্লুরোডাইনিয়া আসতে পারে, পেন আর কি,
ডায়নিয়া মানে হচ্ছে পেন। এইসব কারণে ব্যথা হতে পারে, অ্যাঞ্জাইনা পেক্টোরিস হতে পারে, এইসব কারণেও ব্যথা হতে পারে, পেনফুল সেন্সেশন হতে পারে। কিন্তু স্টমাকের ক্ষেত্রে এই জায়গাটুকুই, এই যে সাইডের এই পজিশনটা, অর্থাৎ ভেতরের দিকে যে ছোট্ট কার্ভ মতো এরিয়া দেখছেন, এটাকে বলা হয় লেসার কার্ভেচার অফ স্টমাক। আর বাইরের এই যে বড় জায়গাটা, সেটাকে বলা হচ্ছে গ্রেটার কার্ভেচার অফ স্টমাক। অ্যাসিড পাইপ এই লেসার কার্ভেচারের গা দিয়েই জেনারেলি থাকে। অর্থাৎ যদি গ্যাস্ট্রিক আলসার হয়, গ্যাস্ট্রিক আলসার যদি হয়, তাহলে স্টমাকের লেসার কার্ভেচারের দিকেই গ্যাস্ট্রিক আলসার সবসময় হবে, কারণ সেখানেই অ্যাসিড পাইপটা থাকে। গ্রেটার কার্ভেচারের দিকে কখনো কোনো আলসার ফর্ম করে না। এই পাশটা হচ্ছে পাইলোরাস পার্ট অফ স্টমাক। সুতরাং এই যে পাইলোরাস পার্ট, এখানেও একটা, এটাকে বলা হচ্ছে পাইলোরিক এন্ড। তাহলে স্টমাকের কটা পার্ট হলো? নাম্বার 1 হচ্ছে ফান্ডাস বা ফান্ডাল পার্ট, নাম্বার 2 হচ্ছে বডি অফ স্টমাক, আর নাম্বার 3 হচ্ছে পাইলোরাস পার্ট অফ স্টমাক। এই যে পেছনের যে জায়গাটাকে বলা হয়েছে পাইলোরিক অ্যান্ট্রাম বলা হয়, পেছনের দিকটুকু, এইটুকু বলা হয়েছে বেগুনি কালারের দেখানো আছে, অর্থাৎ একটা ভায়োলেট কালার দিয়ে করা আছে, সেটাকে বলা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম। এই হচ্ছে স্টমাকের টোটাল অ্যানাটমি। যখন আমরা বেশি মানে ফুড খেয়ে ফেলি, তখনই হার্টবার্ন বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ যদি, বা কার্ডিয়াক স্প্যাজম যদি, মানে জিআরডি জেনারেলি ক্রনিক কেসে বলা হয়, ক্রনিক কেস বহুদিন ধরে যাদের এই সমস্যা চলছে, তখনই জিআরডি বলবো। এছাড়াও যে আমাদের হার্টবার্ন, গলা বুক জ্বলবে না এমনটা নয়, বিভিন্ন কারণ আছে, সেটা আমি স্টেপ বাই স্টেপ এখন বলবো। এটাই প্র্যাকটিস অফ মেডিসিনের একটা পার্ট। স্টেপ বাই স্টেপ বলবো যে হার্টবার্ন কেন হয়। সবসময় যে জিআরডি হতে হবে তা এর কোনো মানে নেই, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। এরপরও আমি দুটো থেরাপিউটিক হোমিওপ্যাথি বলবো, ওষুধ বলবো। তবে যে কোনো কারণে আমাদের মতো মানুষরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে থাকে বা মায়াজমেটিক ট্রিটমেন্ট করে থাকে, তবেই এই সব সমস্যার সমাধান হয়। তবুও অ্যাকিউট ফেজের জন্য দুটো মেডিসিন আমি বলে দেবো। তাহলে এটা কেন হয়? এর কারণটাই হচ্ছে, যখন আমাদের স্টমাকটা ফুল হয়ে যায়, অর্থাৎ প্রয়োজনের তুলনায় আমরা অত্যন্ত বেশি খাই, তখনই কি অ্যাসিড রিফ্লাক্স হয়, তখনই অ্যাসিড রিফ্লাক্স হয়। তাহলে কি হয়? অ্যাসিড ফ্লোজ ব্যাক ইনটু দ্য ফুড পাইপ। ফুড পাইপ বলতে কি? আমার ইসোফেগাস। অর্থাৎ যখন আমি অত্যন্ত প্রয়োজনের পরিমাণে, মানে যতটা প্রয়োজন আমার ইয়েতে, মানে ধরুন নিমন্ত্রণ বাড়িতে খেয়ে আসলাম, বা কোনো সময় এমন বেশি পরিমাণে খেয়ে নিলাম না, আমরা যেমন বলি গলা পর্যন্ত খেয়ে ফেলেছি, তখন কি হচ্ছে? অ্যাসিড ফ্লোজ ব্যাক ইনটু দ্য ফুড পাইপ বা অর ইসোফেগাস। মানে ইসোফেগাসে সে অ্যাসিডটা ফ্লো হচ্ছে, এর ফলে কি হচ্ছে? গলা বুক জ্বলে যাচ্ছে, বা রেট্রোস্টার্নাল ঠিক বুকের পেছন দিকে যেন জ্বলছে মনে হচ্ছে। তাহলে এই কারণে জেনারেলি এই অ্যাসিড রিফ্লাক্সের জন্যই জেনারেলি হার্টবার্নটা হয়ে থাকে। এটা ন্যাচারালি হতেই পারে, এনি টাইম হতে পারে, যদি আমরা এই জিনিসগুলো আমরা করি আর কি, মানে বেশি পরিমাণে খেয়ে ফেলি। এছাড়াও কিভাবে হতে পারে? যেসব ব্যক্তি, যার প্র্যাকটিস অত্যন্ত বেশি পরিমাণে সর্বদা খেয়ে বেড়াচ্ছে, যেমন একটা মেডিসিন আমরা ইউজ করি বা করি না, আমি জীবনে একবার ইউজ করেছিলাম, দ্যাট ইজ এবিস ক্যানাডেন্সিস নামে একটি মেডিসিন। এবিস নাইগ্রা নয়, এবিস ক্যানাডেন্সিস। যে সে বিয়ন্ড অফ ক্যাপাসিটি, দ্য পেশেন্ট ইটস ফুড বিয়ন্ড অফ হিজ ক্যাপাসিটি, অর্থাৎ তার যা ক্যাপাসিটি তার থেকেও বেশি খেয়ে ফেলে। এর ফলে কি হয়? স্টম্যাক যে মাসেলগুলো বা লিগামেন্টে হ্যাং হয়, সেটা আস্তে আস্তে রিল্যাক্স হতে থাকে। রিল্যাক্স হওয়ার জন্য কি হয়? সে ভালো করে মুভ করতে পারে না, কিংবা মানে ভেতরে ভালো করে হজম হতে পারে না, কিংবা খুব তাড়াতাড়ি মনে হচ্ছে যেন ওপরের দিকে সে উঠে যায়। এই কন্ডিশনটাকে বলা হয় হায়াটাস হার্নিয়া, অর্থাৎ ডায়াফ্রাম থেকে তার চেস্টের দিকে স্টমাকে একটু পার্ট যেন ফুলে ওঠে, দ্যাট ইজ হায়াটাস হার্নিয়া। হায়াটাস হার্নিয়া মানে এমনটুকু নয় যে সে স্টমাকটা পুরো বুকের ওপরে উঠে গেছে, জাস্ট ডায়াফ্রামটা ফুলে ওপর দিকে উঠে যায়, কারণ তার সমস্ত মাসেল লিগামেন্টগুলো দীর্ঘদিনের অনভ্যাসের ফলে এই জিনিসটা হয়। কিন্তু এটা কিন্তু কনজেনিটালও হতে পারে। এই যে অ্যাকোয়ার্ডই সবসময় হবে এমনটা কোনো মানে নেই আর কি। তাহলে লেসার কার্ভেচার
এই যে ইসোফেজিয়ালে দুটো এন্ড বলেছি, যে লেসার এন্ডে একটা স্পিংটার থাকে, তাহলে কন্টিনিউ যদি আমার গ্যাস্ট্রিক চাপ তৈরি হয়, তাই স্পিংটারটা আস্তে আস্তে লুজ হতে থাকে। এই লুজ হওয়ার জন্য এই অ্যাসিড লিক করে সে ওপর দিকে উঠতে থাকে। এই পজিশনে একটা স্পিংটার থাকে, এই হলুদের ঠিক তলায়, হলুদ আর সবুজের এই মাঝখানটায় লিক করে ওপরে উঠতে থাকে যখন হেভি ফুড মানে কোনো ব্যক্তি খেয়ে ফেলে, তখন গলা বুক জ্বালা করতে পারে। এছাড়া কি দীর্ঘদিন ধরে সে দিনের পর দিন অনিয়ম করে যাচ্ছে বা অনেকক্ষণ না খেয়ে কাটাচ্ছে, যখন অনেকক্ষণ সে না খেয়ে কাটাচ্ছে তখন হট করে কিছু খেলো, ওই খাওয়ার পরেই তার অ্যাসিড ওর সাথে মিশ্রিত হয়ে সহজেই এখান দিকে বাউন্স করে সে ব্যাক করে সে আবার ইসোফেগাসের দিকে রান করতে শুরু করলো, সেক্ষেত্রে একটা হার্টবার্ন আসতে পারে। এছাড়াও কোনো কোনো মানুষ বলে আমরা খুব হেলদি ফুড খাচ্ছি, সত্যি সে হেলদি ফুড খায়, ভালো খাওয়া দাওয়া প্রতিনিয়ত করে, কিন্তু তার খাওয়া দাওয়া অনিয়মিত, সে অত্যন্ত বেশি খায়, সেক্ষেত্রে হচ্ছে অ্যাসিড রিফ্লেক্স হবে। কারণ আমাদের গ্যাস্ট্রিক এন্টিম টাইম হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা, অর্থাৎ 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমাদের স্টম্যাক পুরো খাদ্যটাকে হজম করিয়ে অর্থাৎ পাচন করিয়ে আমাদের ইন্টেস্টিনে পাঠিয়ে দেয়, আর বিভিন্ন রক্তের দ্বারা যত নিউট্রিয়েন্টস শোষিত হয়ে আমাদের রক্তের মাধ্যমে চতুর্দিক আমাদের সেলে সেলে সেটা ডিস্ট্রিবিউট অলরেডি করে দেয়। তাহলে 2.5 ঘন্টা পরে সে অ্যাসিড সিগারেট হতে থাকবে, সেই জন্য 2.5 ঘন্টা পর পর একটু কিছু খাওয়া উচিত। যদি যদি কেউ না খায়, দীর্ঘদিন যদি না খেতে থাকে, তখনই তার ডিওডিনাল আলসার ফর্ম করে। ডিওডিনাল আলসার মানে হচ্ছে ডিওডিনামে ফার্স্ট পার্টে আলসার দেখা যাবে এবং পাইলোরাস পার্টে একটা ইরোশন দেখা যাবে, এই দুটো মিলিয়ে হচ্ছে ডিওডিনাল আলসার। অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার ফার্স্ট পার্টে, এই যে পাইলোরাস পার্টে ঠিক লেসার কার্ভেচার অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার প্লাস ফার্স্ট পার্ট অফ ডিওডিনামে নিয়ে তাকে বলা হচ্ছে পেপটিক আলসার, এই দুটো মিলে বলা হচ্ছে পেপটিক আলসার। আর ডিওডিনাল আলসার শুধু ডিওডিনামে হবে, গ্যাস্ট্রিক আলসার শুধু লেসার কার্ভেচার হবে। পেপটিক আলসার গ্যাস্ট্রিক প্লাস ডিওডিনাম মিলে হচ্ছে বলা হয় পেপটিক আলসার। জেনারেলি দেখা গেছে যে যেসব ব্লাড গ্রুপ এ পজিটিভ বা ও পজিটিভ তাদের এই টেন্ডেন্সিটা খুব বেশি হয়, পেপটিক আলসারের টেন্ডেন্সিটা বা ডিওডিনাল আলসার অত্যন্ত বেশি হয়। এছাড়াও আরও কিছু কারণ থাকতে পারে, যেমন ধরুন আমরা খাচ্ছি, খেলাম, পেট ভরে খেলাম, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম, সেক্ষেত্রেও অ্যাসিড রিফ্লাক্স আসতে পারে, অর্থাৎ গলা বুক জ্বালা করতে পারে। তাহলে সেই সময় আমরা কি করব, আমাদের মাথাটাকে এলিভেট করে দেবো, অর্থাৎ হেডকে এলিভেট, অর্থাৎ মাথার তলায় 2-3টে বালিশ দিয়ে আমরা শুলে আস্তে আস্তে সেটা কমে যেতে পারে। অনেকক্ষণ আমরা খাইনি, খাওয়ার পরে হঠাৎ না খেয়ে আমরা আগে 1 গ্লাস জল খেয়ে নেব, যদি জল খাই তাহলে অ্যাসিডটা ডাইলিউট হয়ে যাবে, অ্যাসিডটা ডাইলিউট হওয়ার পরে যদি আমরা খাই তাহলে ওই অতটা পরিমাণে অ্যাসিড রিফ্লেক্স বা হার্টবার্ন এইটুকু হওয়ার চান্সটা অনেক কমে যায় জেনারেলি। এছাড়াও যদি আমাদের মানে বার্ধক্যে, অর্থাৎ যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে এবং যাদের স্টম্যাকে দীর্ঘদিন বহুদিন খাদ্যাভ্যাস বা অনিয়মিত খাদ্য বা অনেক বেশি পরিমাণে খাদ্যর ফলে দেখা গেল তাদের স্টম্যাকের যে লিগামেন্ট এবং মাসেলস সেগুলো অনেকটা রিল্যাক্স হয়ে গেছে, সেক্ষেত্রেও হার্টবার্ন দেখা দিতে পারে। এছাড়াও যদি খুব মোটা লোক, ওবেস পার্সন, সেই ওবেস পার্সন তাদের স্টম্যাক তার ডাইজেস্টিভ প্রবলেম সবসময় থেকেই থাকে, এইসব মানুষদের ক্ষেত্রে একটু বেশি খেলে দেখা যায় তাদের অ্যাবডোমেনে একটা প্রেশার চলে আসে, তখনও সেটা আবার অ্যাসিড ফ্লোজ ব্যাক ইনটু ফুড পাইপস হতে পারে বা ইসোফেগাসে আবার অ্যাসিড রিফ্ল্যাক্স হতে পারে, সেটা হচ্ছে অ্যাসিড রিফ্ল্যাক্স। কিন্তু এই ঘটনা যদি দীর্ঘদিন ঘটতে থাকে, ক্রনিকিসিটি চলে আসে, অর্থাৎ 6 মাস ধরে একই ঘটনা প্রায় দেখে যাচ্ছি, তখনই আমরা বলবো যে জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটাকে তখনই আমরা বলবো। জেনারেলি দুটো মেডিসিন আমরা থেরাপিউটিক দিই, একটা হচ্ছে অ্যাসিডিফিডা, মানে হিং থেকে তৈরি হয় অ্যাসাফোফিডাটা, অ্যাকচুয়ালি স্পেলিং হচ্ছে অ্যাসাফোটিডা,
অ্যাসাফোডিডা 30 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে পারি। আর হচ্ছে আইরিস ভার্সিকুলার 6, এটাও 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে পারি। তবে আইরিস ভার্সিকুলার জেনারেলি যদি প্যানক্রিয়াটিক অরিজিন হয়, অর্থাৎ প্যানক্রিয়াসে কোনো যদি সমস্যা থাকে, তবেই আইরিস ভার্সিকুলারটা দেওয়া ভালো। অ্যাসাফিডিডা আপনার এটা মানে মোটামুটি খুব কুইক এটাকে অ্যাকশন করে এবং তার বুক জ্বালা কমিয়ে দেয়। আরেকটাও মেডিসিন আছে, দ্যাট ইজ নাক্স ভূমিকা 30, সেটাও যদি 2 ফোঁটা করে 10 মিনিট ছাড়া 2 বার খাওয়া যেতে পারে, তবে তার গলা বুক জ্বালাটা অনেক হ্রাসপ্রাপ্ত হয়। তবে মনে রাখবেন, জলটা একটু বেশি করে খেলেও তার গলা বুক জ্বালা কমে যেতে পারে। এছাড়া কনস্টিটিউশনাল ট্রিটমেন্টই হচ্ছে একমাত্র ক্রনিক জিআরডি একমাত্র রেমেডি। কনস্টিটিউশনাল মেডিসিন যদি না দেওয়া হয়, তাহলে এই প্রবলেম থেকে কখনোই মুক্ত হবে না। থ্যাংক ইউ।